প্রতি মিনিটে মিনিটে না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্লেনের টিকিট দিচ্ছে। এখন না তখন, তখন না এখন। আমার কাছ থেকে 6 লাখ বলে নিছে স্যার, যেটা সত্যি আমি সেটাই বলছি। এজেন্সি আপনারা স্ক্রিনে একটু আগে যে ভিডিওর স্ক্রিপ্টটি দেখলেন, এটি গতকাল 31 মে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। তো চলুন বিস্তারিত ঘটনাটি দেখে নেই, তারপর এ সম্পর্কে আপনাদেরকে কিছু মতামত প্রদান করব। এজেন্সির নাম হচ্ছে আবু, বাড়ি নারায়ণগঞ্জ, 2500 থানা। গ্রিনল্যান্ড ওভারসিজ, এটা হচ্ছে আমরা যেখানে ফিঙ্গার করছি, আর ওর মেন অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা যদি ভাই যদি না যাইতে পারি, তাহলে তো আমাদের এই জীবন রেখে লাভ নেই ভাই। আমরা তো ঋণ করে টাকা আনছি ভাই, বাসা থেকে ঋণ করে টাকা আনছি। এখন আমরা ঋণ করছি অনেক টাকা, ঋণ করে আমরা তো সফল হলে বিদেশ যেতাম না। বিদেশ যাচ্ছি খুব আশা নিয়ে, কিছু টাকার জন্য খাইটবো, পরিবার থুয়ে আমরা বিদেশে যাচ্ছি খুব কষ্ট করে। বিদেশ নিতে লাগলে আপনি বিদেশ যান, বিদেশ নিতে লাগলে বুকের মধ্যে কিন্তু কষ্ট হয়। বিষয় হয়েছে আমরা মালয়েশিয়াতে যাবো, কোম্পানি বিষয়। আমাদের এজেন্সি প্রতি মিনিটে মিনিটে না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্লেনের টিকিট দিচ্ছে। এখন না তখন, তখন না এখন। আমাদেরকে সকালে ফোন দিয়ে বলছে যে তোমরা যে কয়জন আছো সবাই এয়ারপোর্টে চলে যাও, আমি টিকিট নিয়ে আসতেছি স্যার। আজ আপনার সকাল 8টা থেকে এখন কয়টা বাজে স্যার, রানিং বইয়া রয়েছি স্যার। ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না। ফোন দিচ্ছি, ফোন কেটে দিচ্ছে স্যার, কোনো রেসপন্স নাই স্যার। ফোন দিচ্ছি, ফোন অফ স্যার। কি বলবো স্যার, এখানে বলার কিছুই নেই। আমি হতাশ, আমি আমার লাইফ নিয়ে হতাশ স্যার। 6 লক্ষ টাকা দিছি স্যার, পুরো ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। 6 লক্ষ টাকা দিছি স্যার। আমরা মোট 24 জন স্যার। এক এজেন্সির বলতেছে যে টিকিটের দাম বাড়ছে, সেই জায়গায় 1.5 লক্ষ টাকা টিকিটের দাম হয়েছে, সেই জায়গায় আমাদেরকে 40,000 টাকা বেশি নিছে স্যার। চুক্তিনামার চেয়েও 40,000 টাকা বেশি নিছে। প্রথমে চুক্তিনামা ছিল 5,60,000 টাকা স্যার। পরে আবার এই টিকিটের দাম বাড়ছে, সিন্ডিকেট হয়েছে, এই সেই বলে 6 লক্ষ টাকা নিছে স্যার। আমার কাছ থেকে 6 লাখ বলে নিছে স্যার, যেটা সত্যি আমি সেটাই বলছি। এজেন্সির নাম হচ্ছে আবু, বাড়ি নারায়ণগঞ্জ, 2500 থানা। গ্রিনল্যান্ড ওভারসিজ, এটা হচ্ছে আমরা যেখানে ফিঙ্গার করছি, আর ওর মেন অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা হচ্ছে যার মাধ্যমে যাচ্ছি, তার নাম হচ্ছে মোহাম্মদ আবু। ওর মাধ্যমেই আমরা হচ্ছে আমাদের যাওয়ার কথা। তো মনে করেন যে ভাই তো বললোই সব, আমরা একই কোম্পানির লোক সবাই। আমাদেরকে মানে বিভিন্ন রকমের কায়দা কুশল ভাবে টাকা পয়সা নিছে। মানে চুক্তিপত্র যে সই করছি, চুক্তিপত্র সই করার আগে আমাদেরকে টাকা ফুল পেমেন্ট করছি ভাই। আমরা যে চুক্তিপত্রটা পড়বো যে এখানে আমাদের এত টাকা স্যালারি, আমাদেরকে ওভারটাইম আছে কি না, এই সেই এগুলো পড়ার কোনো ইয়ে নাই, ওগুলো কোনো অপশন নাই। আমাদেরকে জাস্ট আমরা সাইন দিছি, সাইন দেওয়ার পর আমরা এই চুক্তিপত্রটা পাইছি হাতে। তো চুক্তিপত্র পাওয়ার পর আমাদেরকে বলছে যে তোমরা হচ্ছে ইয়ে করো, তোমরা অফিসের বাইরে দাঁড়াও, তোমরা ওখানে দাঁড়াও, আমরা হচ্ছে টিকিট নিয়ে আসতেছি। তো ওখানে দাঁড়ানোর পর বলতেছে যে না, এখন হচ্ছে টিকিট দেওয়া যাবে না, 2 ঘন্টা পর আমরা টিকিট নিয়ে আসতেছি, তোমরা একবার ডাইরেক্ট রুমে যাও। তো রুমে গেলাম, 2-3 ঘন্টা পার হয়ে গেল, এর কোনো খোঁজখবর নাই। তো লাস্ট 12:30টার দিকে আমাদের এজেন্সির সাথে আমাদের কাছে গেছে, যা বলছে যে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, তো এটা কোনো বিষয় না, তোমরা সবসময় ব্যাগট্যাগ নিয়ে তোমরা রেডি হয়, যে কোনো মুহূর্তে আমি তোমাদেরকে টিকিট দিব, তোমরা চলে যাবে। তো এরপর সারা রাত চলে গেল। সকালবেলা ফোন দিছে, বলছে যে 9:30টার দিকে ফোন দিছে, দিয়ে বলছে যে তোমরা করো, ব্যাগপত্র নিয়ে যতজন লোক আছো সব হচ্ছে এয়ারপোর্টে যাও। আমরা এয়ারপোর্টে আসছি, বলছি এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে গেলে আমি আসতেছি, তোমাদের টিকিট নিয়ে আসতেছি। তো এয়ারপোর্টে আসার পর ভাই আমরা 2-2.5 ঘন্টা পর মানে ওর সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি, ও কন্ট্যাক্ট পাচ্ছি না। পরে 2 ঘন্টা পর কথা হইতেছে যে আগেকার হচ্ছে 24 জন লোকের মধ্যে আমাদের 9 জনের টিকিট বলে কনফার্ম হয়েছিল, তো ওইটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। তো ওইটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর হচ্ছে বিকেল 5টায় একটা ইয়ে আছে, স্পেশালি বলে একটা ফ্লাইট আছে। তো এখানে আমাদেরকে সবার হচ্ছে আর কি যাওয়ার টিকিটটা দিবে এখানে। তো এই বলে ও ফোন কাইটে দিছে। পরে দেওয়ার পরে হচ্ছে 12:30টায় একটা দিকে মানে টোলে ফোনই হওয়ার পর ভাই ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না আমরা। তাহলে ভাই আমাদের এই কন্ট্যাক্ট করতে পারতেছি না, এই যে এই এখন না এখন এই সে, আমরা ভাই আমাদের পুরো কেরিয়ার নষ্ট ভাই। আমরা তো আজকে 31 তারিখ, আজকে রাত 12টার মধ্যে যদি না যেতে পারি, তাহলে তো আমরা মালয়েশিয়া যেতে পারবো না ভাই। তাহলে এতগুলো টাকা দিচ্ছি ভাই, ঋণ করে এতগুলো টাকা দিচ্ছি, টিকিট পাই নাই, জমি বিক্রি করছি ভাই। আমরা যদি না যাইতে পারি, তাহলে তো আমাদের এই জীবন রেখে লাভ নেই ভাই। আমরা তো ঋণ করে টাকা আনছি ভাই, বাসা থেকে ঋণ করে টাকা আনছি, এই টাকার জন্য ভাই দেশের বাইরে যাচ্ছি। হ্যাঁ, সব কোম্পানি, একই এজেন্সি, একই কোম্পানি, সবাইকে একই ডেট দিছে, কিন্তু মানে কথার কাজে মিল নাই ভাই, কোনো মিল নাই ভাই। কাজ সব ওকে হওয়ার পর, আমার সব কিছু হওয়ার পর, ফিঙ্গার যাবতীয় যায় ডিটেলস করার পর এই করো ওই করো, ঢাকায় আসো, আমার তাহলে টিকিটটা দেন। আমরা ওখান থেকে বললাম টিকিট তো আগে কনফার্ম করে দেন, করছে না তোমরা ঢাকায় আসো, ওটি আমরা 2 দিনের মধ্যে টিকিট করে ফেলাবো। আমরা ঢাকায় চলে আসছি, ছবি দেয় নিয়ে পরিবার থেকে আমরা আসছি। 3 দিন হচ্ছে কত, আসার পর আমার হচ্ছে কাল দিব, পরশু দিব, 30 তারিখে দিব, 31 তারিখে সকালে দিব, এই 21 তারিখে সকালে দিব। তারপরে করছে যে না হয় নাই, 11 জনের হয়েছে, ওটাও ক্যান্সেল করে আবার বাদ বাকি একসাথে করবো করে। এই 1:20-এ আমার ফ্লাইটের কথা ছিল, এটার কথা বলে ফোনে বলছে যে তোমরা একটু বাইরে আসো, এটা হয়নি, নিচে ব্যাগটা নিয়ে যেতে বললো। তো আমরা ব্যাগ এখানে রেখে নিচে গেলাম, যা ফোনে কন্ট্যাক্ট করলো আমার দালাল, কন্ট্যাক্ট করে বললো যে হবে না, মানে আমরা পারি নাই। তো পারেন নাই, তো কী করবো, করছে তোমরা হোটেলে চলে যাও, আজকে থাকো, আমরা
বিকেল 5টায় তোমার এখন ডিটেলস জানাবো যে কি হবে। এখন আমরা ঋণ করছি অনেক টাকা, ঋণ করে আমরা তো সফল হলে বিদেশ যেতাম না, বিদেশ যাচ্ছি খুব আশা নিয়ে, কিছু টাকার জন্যে খাইটবো, পরিবার থুয়ে আমরা বিদেশে যাচ্ছি খুব কষ্ট করে। বিদায় নিতে লাগে আপনি বিদেশ যান, বিদায় নিতে লাগলে বুকের মধ্যে কিন্তু কষ্ট হয়, সে কষ্ট বেদনা রেখে এখানে আসছি। এখানে টিকিট দেওয়ার কথা বলে এ জায়গায় আর এখন বন্ধ, তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়? তো এই পরিস্থিতি ও ঘটনাটির জন্য সম্পূর্ণ দায়ী মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কেননা তাদের গাফলতির কারণে এ ধরনের ঘটনা তৈরি হয়েছে। কেননা 3 মাস পূর্বেই মালয়েশিয়া থেকে জানানো হয়েছিল যে তারা 31 মের পরে কোনো লোক গ্রহণ করবে না, অর্থাৎ 31 মের পরে কলিং ভিসায় মালয়েশিয়াতে কেউ আসতে পারবে না, যারা আসবে এর আগে আসতে হবে। এক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারণে ই ভিসা পেতে অনেকের দেরি হয়েছে, যার কারণে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা যদি এই কার্যক্রমগুলো আগে থেকে চালাতো এবং 31 মের আগে সব কার্যক্রম চালাতো, তাহলে এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না, এরকম ঘটনার সম্মুখীন কেউ হতো না। এর জন্য সম্পূর্ণ দায়ী বাংলাদেশ হাই কমিশন এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তো আমার সাথে কারা কারা একমত তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।